যারা এতদিন ধরে যারা আমাদের বিরুদ্ধে বলতো যে পীর সাহেবের ছেলে কেন রাজনীতিতে আসবে, তাদের দলেই একটা উচ্চ পদে বসিয়ে দিয়েছে পীর সাহেবকে একদম। তো ব্যাপারটা এটা নয়। আমি ভাই বলেছিল যে তৃণমূলের নেতাদের জানাজা হবে না, ওই প্রসঙ্গে আমি বলবো, আমি মুফতি নয়, ফতোয়া দিতে পারবো না। তখন আপনার চাচা ভাইরা বলেছিল যে পীরের ছেলে রাজনীতি করবে কেন। আজ কাশেম সিদ্দিকী এসে তাকে প্রশংসা করছে, ও ঠিক করে যে রাজনীতিতে গিয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি সেই পুরাতন দিনের কথা টেনে নিজের পরিবারের প্রতি এই যে মানে নিয়ে আলোচনা, এই বিষয়ে আমি যাওয়ার পক্ষপাতী নয়। আমরা সেই সময় ঠিক জায়গায় ছিলাম কি ছিলাম না, আজকে প্রমাণ করে দিচ্ছে যে আমরা সেই সময় ঠিক ছিলাম। এতটুকুই আমাদের জয়, আরও কিছু নয়। যারা এতদিন ধরে যারা আমাদের বিরুদ্ধে বলতো যে পীর সাহেবের ছেলে কেন রাজনীতিতে আসবে, তাদের দলেই একটা উচ্চ পদে বসিয়ে দিয়েছে পীর সাহেবকে একদম। তো ব্যাপারটা এটা নয়। আমি চাই ধর্মগুলোরা রাজনীতিতে আসুক, গোপনেরা রাজনীতি করে প্রকাশ্যে রাজনীতি করুক, মানুষের জন্য করুক, সমাজের জন্য করুক এবং সঠিক রাজনীতি করুক। আপনার ভাই বলেছিল যে তৃণমূলের নেতাদের জানাজা হবে না, ওই প্রসঙ্গে আমি বলবো, আমি মুফতি নয়, ফতোয়া দিতে পারবো না। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে থাকে। সিভিক ভলেন্টিয়ারকে দড়ি দিয়ে বেঁধে চোরের মতন তো খেলাতে দেখা যাচ্ছে এই রাজ্যে টিএমসি নেতাদের হাতে। কি বলবেন? যেভাবে সিভিক ভলেন্টিয়ারটিকে ধরে কোমরে দড়ি বেঁধে চোরের মতো, ওটা বলা অপরাধ। কেউ যদি চুরি করে তার সাথে এই অন্যায় করা যায় না। আমাদের হাতে জুডিশিয়ালি সিস্টেমের মধ্যে আছে, আমরা আইনের দ্বারস্থ হব, ওই চোরকে আইন মোতাবেক শাস্তির ব্যবস্থা করব। আমরা আইন হাতে তুলে নিয়ে তার উপরে মারধর, কেস, এটা আমরা কেস দিতে পারি, তাকে মানতে পারি না। প্রথম কথা, এটা ভুল ধারণাটা আগে ঠিক করুন, এটা আমাদের খুব খারাপ ধারণা। দ্বিতীয় হচ্ছে, ওই সিভিক ভলেন্টিয়ারটি নাকি মুখ্যমন্ত্রীকে নিয়ে একটু সমালোচনা করেছে। আরে সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়। ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক হচ্ছে দেশের রাষ্ট্রপতি, তাকে নিয়েও সমালোচনা করতে পারেন, অবশ্যই গঠনমূলক হওয়া দরকার। এখন মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেছে বলে যেভাবে একজন সিভিক ভলেন্টিয়ারকে কোমরে দড়ি বেঁধে অপমান করলো, আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। এটা মধ্যযুগীয় বর্বরতার সমান। মধ্যযুগে যে বর্বরতা হতো সেই ধরনের একটা কারা করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল, জ্যোতিবাবু যদি আজকে বেঁচে থাকতেন, সেই সময় বলেছিলেন বিজেপি বর্বরদের দল। আজকে জ্যোতিবাবু বেঁচে থাকলে বলতো তৃণমূলও বর্বরদের দল, এদের আচরণ দেখে। তো যারা এই বর্বরতা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশ মন্ত্রীকে। যদি এই ব্যবস্থা না নেয়, দেখবেন এটা বাড়তে শুরু করবে। তবে এই সাহসটা কোথা থেকে পেল জানেন? ওই অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশের মাকে, স্ত্রীকে তুলে বাজে কর্দজ ভাষায় আক্রমণ করার পরেও অনুব্রত মণ্ডলকে জেলে ঢুকালো না, তার থেকে সাহস পেয়ে গেল। তাহলে অনুব্রত মণ্ডল যদি পুলিশকে গাল দিয়ে ছাড় পেয়ে যায়, আমি সিভিককে পিটিয়ে ছাড় পেয়ে যাব, এই একটা সাহস পেয়ে গেছে। এই জন্য এই দিন দেখতে হচ্ছে। এখন সমগ্র সিভিক নয়, রাজ্য প্রশাসন কি রিয়াকশন দেয় সেটা দেখার বিষয়। দুর্ভাগ্য আমাদের, কোনো ডক্টরকে যদি আক্রমণ করে, সিভিল সোসাইটি অ্যান্ড ডক্টর সোসাইটি প্রোটেস্ট করে। কোনো টিচারকে আক্রমণ করলে টিচার এবং সিভিল সোসাইটি একসাথে মিলে প্রোটেস্ট করে। কিন্তু দেখুন, একটা পুলিশকে আক্রমণ করছে, না পুলিশ প্রোটেস্ট করছে না পাবলিক প্রোটেস্ট করছে। তাহলে পুলিশ সামাজিকভাবে কতটা চ্যুত হয়েছে, এটা পুলিশকেও ভাবা দরকার। তাদের অবস্থান কোন জায়গায় গিয়েছে তৃণমূলের চাটুকারিতা করতে করতে। অল্প সংখ্যক পুলিশের সাথে পুলিশ চাটুকারিতা করতে করতে সমগ্র পুলিশ আজকে বদলামের সম্মুখীন হচ্ছে। তাই সময় এসেছে পুলিশের সুনাম ফিরিয়ে নিয়ে আসা। আমি আবারও বলবো, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা দরকার। আর এই সিভিক ভলেন্টিয়ারদের সাথে যারা এই অন্যায়টা করেছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা দরকার। যারা ওই ভিডিও বানাচ্ছিল, ওই সমস্ত অপদার্থগুলোকেও ধরে জেলের মধ্যে রাখা দরকার।